আমার গার্লফ্রেন্ড যখন মেডিকেল কলেজে চান্স পায় তখন থেকেই আমার মনে একটা ভয় ঢুকে যায়। যদিও সে অনেক এক্সাইটেড ছিল, এতই এক্সাইটেড ছিল যে আবেগে আমাকে সবার সামনে জড়িয়ে ধরে। তার জীবনের বিশাল সফলতা, কিন্তু তার এই সফলতায় আমি মোটেও খুশি হইনি। বরং আমার মনে তখন একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সুমাইয়া কি আগের মতো থাকবে নাকি সেখানে নতুন কাউকে পেয়ে ভুলে যাবে? সুমাইয়া একরকম দৌড় দিয়েই বাসাতে চলে যায়। খুব খুশি সে। আমি কলেজের সামনেই দাঁড়িয়ে রইলাম। সে চলে যাওয়ার পর আমিও বাসার দিকে রওনা দিলাম। চলেন বাসায় যেতে যেতে আপনাদের পরিচয়টা দিয়ে দিই। আমি জুয়েল, আপাতত স্টুডেন্ট। যার কথা এখন বললাম সে আমার ভালোবাসা। আমাদের 2 বছরের রিলেশন। দুজনেই একই ক্লাসে পড়ি। পড়ালেখায় সে আমার থেকে খুব ভালো স্টুডেন্ট। আমিও ভালো ছিলাম, কিন্তু আমার ফাইনাল পরীক্ষার কিছুদিন আগে বাবা মারা যায়, যার জন্য ফ্যামিলির দায়িত্ব আমার কাঁধে চলে আসে। বাবার মৃত্যু, পরিবারের খরচ, ছোট বোনের পড়ালেখা, আমার পড়ালেখা সবকিছু মিলিয়ে আমি ডিপ্রেশনে চলে যাই, যার কারণে শুরুটা ভালো হলেও শেষটা ভালো হয়নি। আমার পরীক্ষার প্রিপারেশন একদম খারাপ ছিল। প্রথমে ভাবছিলাম পাশই করব না। আল্লাহর রহমতে কোনো মতে পাশ করলাম, কিন্তু অতটা ভালো না, তাই পাবলিকেও চান্স পেলাম না। অবশেষে ন্যাশনালে অ্যাডমিশন নিলাম। যাই হোক, গল্পে আসা যাক। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। সুমাইয়াকে কল দিলাম, নাম্বার ওয়েটিং। হয়তো সবাইকে এই সংবাদ দিচ্ছে। বিকালে বের হলাম। সানিকে কল দিলাম আসার জন্য, সে আসছে। কিরে, কি অবস্থা? এই তো আছি। তোর কি খবর? সারাদিন কোনো খবর নেই যে? আব্বুর সাথে বাইরে গেছিলাম, শুনলাম সুমাইয়া নাকি মেডিকেলে চান্স পেয়েছে। মিষ্টি কই শালা? আগে মিষ্টি খাওয়া। আমি তো টেনশনে আছি। এত খুশির মধ্যে আবার টেনশন কিসের? তোর বউ ডাক্তার হবে, আমাদেরও ফ্রিতে চিকিৎসা করবে। ফাজলামি করিস না। আচ্ছা, ওখানে যদি সুমাইয়া অন্য কারোর সাথে সম্পর্ক করে? আরে মাথা খারাপ নাকি? করবে না, শিওর থাক। তারপরেও আমি ফেনীতে আরো ঢাকাতে, কেমন হয়ে যায় না ব্যাপারটা? যেখানে আমরা প্রতিদিনই দেখা করতাম সেখানে বছরেও পারবো না। দেখ ভাই, ভালো কিছু পেতে হলে কিছু না কিছু ছাড় দিতে হবে। ও ওখানে পড়ালেখা করুক, তোর সাথে মোবাইলে যোগাযোগ করবে, চ্যাট করবে, ছুটি পেলে আবার আসবে, সমস্যা কি? তারপরেও আরে ধুর, বাদ দে, চল চা খাবো, তারপর আমরা চা খেতে চলে যাই। সেদিন রাতেও সুমাইয়ার সাথে অনেকক্ষণ কথা হলো। আমার মনে যে একটা ধারণা ছিল সেটা বোধহয় ভুল। এর কিছুদিন পরেই সে ঢাকা চলে যায়। আমার সাথে এই কয়দিনে খুব বেশি একটা কথা হয়নি। যাওয়ার আগে একবার দেখা করতে বলেছিলাম, ওর হাতে সময় নেই। আমিও বোকা মনে হ্যাঁ বলে বিদায় দিলাম। যদিও হ্যাঁ বলছি, কিন্তু ভেতরে ভেতরে আমার অবস্থা খুবই খারাপ। সুমাইয়া চলে যাওয়ার পর আমি ওর কল বা টেক্সটের অপেক্ষায় বসে থাকতাম। আমি নিজের থেকে দিতাম না, কারণ মেডিকেলে পড়ে, আমার থেকে পড়ার চাপ 1000 গুণ বেশি। ও যখন ফ্রি হবে তখন নিজের থেকেই দেবে। সে মাঝে মধ্যে কল দিত। যখন কল দিত নিজেকে খুব ভাগ্যবান মনে হতো। ইদানিং খেয়াল করলাম সুমাইয়া আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করছে না। আমি মাঝে মধ্যে কল দিই, নাম্বার ওয়েটিং থাকে। যখনই কল দিই নাম্বার ওয়েটিং, আমার বুকের মধ্যে একটা অন্যরকম ব্যথা অনুভব হতে শুরু করলো। সারাদিন অনলাইনে থাকে, কিন্তু আমি মেসেজ দিলে সিনও করে না। যদিও করে 1 ঘন্টা পর পর রিপ্লাই দেয়। আমার বুঝতে বাকি রইল না সে অন্য পথে হাঁটা শুরু করেছে। দেখতে দেখতে 4 মাস কেটে গেল। গত 1 মাসে ওর সাথে আমার মাত্র একবার কথা হয়েছে, তাও 2 মিনিট। একদিন রাস্তা দিয়ে হাঁটছি, এমন সময় ওর চাচাতো ভাইয়ের সাথে দেখা। কিছুক্ষণ কথা বলার পর সে বলল সুমাইয়া নাকি বাড়িতে এসেছিল, 3 দিন ছিল, আবার চলে গেছে। ওর কথা শুনে আবারও বিশাল আকারের একটা শক খেলাম। বাড়িতে আসলো অথচ একবারও দেখা করলো না। যে নাকি একদিন কলেজে দেখা না করলে আমার সাথে রাগ করে 2 দিন কথা বলতো না। সেদিন রাতে আমি ওকে মেসেজ দিই, কি ব্যাপার, বাড়িতে আসছো অথচ একবারও বলনি? মনে ছিল না, সুমাইয়া বলল। আর আমি খুব একটা সময়ও নিয়ে যাইনি।
3 দিন ছিলে, তার মধ্যে 3 মিনিটও তোমার সময় ছিল না? সুমাইয়া বলল, থাকলে কি আর তোমার সাথে মিথ্যে বলছি নাকি? আমি বললাম, সারাদিন অনলাইনে থাকো, কিন্তু আমি মেসেজ দিলে অ্যান্সার দাও না, কারণ কি? সে বলে, আমরা অনলাইনে গ্রুপ স্টাডি করি, পড়ার অনেক চাপ। তুমি তো ন্যাশনালে পড়ো, তুমি এগুলো বুঝবে না। বোকামনি এই কথাগুলোও বিশ্বাস করলাম। সেদিন আমাদের আর কথা হয়নি। তার কয়েকদিন পরে সে তার অনেকগুলো ফ্রেন্ডের সাথে ছবি আপলোড করেছে। সেখানে সে জিন্সের প্যান্ট পরা ছিল, আর 3 জন মেয়ে 5 জন ছেলে। ওর এই কর্মকাণ্ড দেখে আমার মাথায় রক্ত উঠে গেল। কিছু বলতে গিয়েও বলিনি, কারণ যতই হোক ভালোবাসি তো। সাথে সাথে আমি ফেসবুক থেকে বের হয়ে গেলাম। সে আমাকে কথা দিয়েছিল কখনো নিজের রিয়েল পিক আপলোড করবে না, অন্য কোনো ছেলের সাথে রিলেশন তো দূরে থাক, ফ্রেন্ডশিপও করবে না। আমিও ওকে ওয়াদা দিয়েছিলাম, আমিও কোনো মেয়ের সাথে ফ্রেন্ডশিপ করব না। আমার ফ্রেন্ডও সে, গার্লফ্রেন্ডও সে, বউও সে, আমার সব কিছু জুড়েই সে আছে। এর মাঝে আমি ওকে অনেক গভীর রাতে অনলাইনে দেখার পর নাম্বারে কল দিলাম। নাম্বার ওয়েটিং। বেশ কয়েকবার দিলাম, বারবার ওয়েটিং। 12টা থেকে 2টা পর্যন্ত ট্রাই করলাম, নাম্বার ওয়েটিং। তারপর একটা টেক্সট করলাম, একটু কথা বলবো তোমার সাথে। 1 ঘন্টা পর রিপ্লাই দিল সে নাকি পড়ছে। আমিও আর দ্বিতীয়বার টেক্সট করিনি। এর কয়েকদিন পর সে আবার অনেকগুলো ছবি আপলোড করলো, যেখানে একটা ছেলের সাথে খুব কাছাকাছি অবস্থায় দাঁড়িয়ে। ছেলেটাও ওর কাঁধে ভর দিয়ে বিভিন্ন স্টাইলে ছবি তুলেছে। 4 থেকে 5টা ছেলের মাঝে সে একাই একটা মেয়ে। ছবিগুলো দেখে আমার শরীর কাঁপতে শুরু করলো। সাথে সাথে ওকে কল দিলাম, নাম্বার ওয়েটিং। আমিও বারবার কল দিতে লাগলাম। কয়েকবার দেওয়ার পর সে কল ব্যাক দিল। কল দিয়েই আমার সাথে গরম। কি ব্যাপার, তোমার প্রবলেম কি? এত বারবার কল কেন দিচ্ছ? আমি বললাম, তুমি এগুলো কি শুরু করেছো? সে বলে, কি করেছি আমি? তোমাকে না বলেছি ওই ছেলেগুলোর সাথে মিশবে না, পর্দায় থাকবে, কিন্তু তুমি জিন্স প্যান্ট পরে ওদের সাথে কি করো? ছেলেটার সাথে তোমার কি সম্পর্ক যে তোমার গায়ে পর্যন্ত হাত দেয়? সে বলে, আমার লাইফ, আমি যা ইচ্ছে তাই করব, তাতে তোমার কি? আমি বলি, আমার কি মানে? দেখো সুমাইয়া, যেগুলো আমি লাইক করি না ওগুলো করবে না। বারবার বলো। পুরো কথাটা শেষ করার আগেই কল কেটে দিল। আবার কল দিলাম, কিন্তু নাম্বার বিজি, আমাকে ব্লক করে দিয়েছে। আমার পুরো শরীর কাঁপছে। সাথে সাথে সানি আর আইমানকে কল দিলাম, ওদেরকে আমার সাথে দেখা করতে বললাম। কিছুক্ষণ পর ওরা আসলো। সানি বলল, কিরে, কি হয়েছে? হঠাৎ এত জরুরিভাবে আসতে বললি? আইমান বলল, কি হয়েছে বল। আমি পুরো বিষয়টা ওদেরকে বললাম। হয়তো ফ্রেন্ড হবে, এখানে এত রিয়েক্ট করার কি আছে, সানি বলল। আমি বললাম, তোর মোবাইলে দেখ ওর ছবিগুলো, তাহলে ক্লিয়ার হয়ে যাবি। আর ফ্রেন্ড হলে সেই বিষয়টা আমাকে বুঝিয়ে বলতে পারতো, এভাবে ব্লক করে কেন দেবে? আইমান বলল, আচ্ছা ছেলেটার সাথে আবার রিলেশনে জড়িয়ে যায়নি তো? আমি বললাম, দেখ এগুলো বলিস না, আমার মাথা ঠিক থাকবে না। সানি বলল, একটা কাজ কর। কি? চল আমরা ঢাকা যাই। আইমান বলে, আমরা ওখানে গিয়ে কি করব? সানি বলে, সুমাইয়া কি করে নিজের চোখে দেখে আসবো, ওকে হাতে নাতে গিয়ে ধরবো, তাহলেই সব ক্লিয়ার। ওখানে সে আর আমাদের সাথে চালাকি করতে পারবে না। আমি বললাম, যাওয়া কি ঠিক হবে? আইমান বলে, আরে চল, আমার আন্টির বাসা আছে, আমরা একদিন আগে যাব, রাত ওখানে থেকে পরের দিন সুমাইয়াদের ক্যাম্পাসে যাব। সানি বলে, ওর ঠিকানা জানিস তুই? আমি বললাম, না। আইমান বলে, তাহলে কেমনে কি করবি? সানি বলে, সুমাইয়ার একটা বোন আছে না, সামিয়া, ওর থেকে নিয়ে নে। আইমান বলে, সে কি দেবে? আমি বললাম, দেবে, আমাদের রিলেশনের ব্যাপারে ও সব জানে, আমার সাথে মাঝে মধ্যে কথা বলতো। সানি বলে, তাহলে তো হয়েই গেল, তুই ঠিকানার ব্যবস্থা কর, বাকিটা আমরা দেখছি। এরপর আরও কিছুক্ষণ কথা বলে ওরা চলে গেল। রাতের বেলা সুমাইয়াদের বাসার নাম্বারে আমি কল দিলাম। আমি টেনশনে ছিলাম, কল যেন আন্টি না ধরে। সামিয়া কল ধরলে ভালো হতো। কিছুক্ষণ পর সামিয়া কল ধরল। আমি ওর সাথে কথা বললাম, অনেকক্ষণ শুভেচ্ছা বিনিময় করে ওর বোনকে সব কথা জানালাম। সামিয়াও আপসেট হয়ে গেছে। আমি সামিয়ার থেকে ঠিকানা নিলাম এবং এটাও বললাম যাতে সুমাইয়াকে না বলে।
রাতের বেলা আমি স্বামী আর আয়মানকে কল করে বললাম সানি বলেছে পরের দিন যাওয়ার জন্য। আমিও ঘুরে আম্মুকে ইনিয়ে বিনিয়ে বুঝিয়ে সব ঠিকঠাক করলাম। পরের দিন সকালে আমি সানি আর আয়মান ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। বাস চলতে শুরু করলো। পথ যে শেষ হচ্ছে না। 4 ঘন্টা পর আমরা ওখানে পৌঁছালাম। সেদিন আয়মানের আন্টির বাসায় আমরা থেকে গেলাম। পরের দিন সকালে আমরা রেডি হয়ে সুমাইয়াদের ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা দিলাম। একটা রিক্সা নিলাম। কিছুক্ষণ পর ওখানে গিয়ে পৌঁছালাম। আমি ভাবছি হয়তো আমাদের ক্যাম্পাসের মতো সবাই ভিতরে যেতে পারবে, কিন্তু দারোয়ান আমাদের যেতে দিল না। বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। এক এক করে কেউ আসছে কেউ যাচ্ছে, কিন্তু সুমাইয়ার কোনো ছায়াও নেই। আমরা বাইরের একটা ক্যান্টিনে গিয়ে বসে রইলাম। বসতে বসতে প্রায় দুপুর হয়ে গেছে। আমি বারবার ঘড়ির দিকে তাকাচ্ছি, মনে হচ্ছে কিছুতেই সময় যাচ্ছে না। প্রায় 2টোর সময় স্টুডেন্টগুলো আবার বাহির হতে শুরু করলো। আমরা 3 জনই খুঁজছি। কিছুক্ষণ পর দেখলাম সুমাইয়া আসছে, সাদা অ্যাপ্রন পরা। আমি তাড়াতাড়ি ওর দিকে যাব, এমন সময় শানি আমার হাত ধরে ফেলে। শানি বলে, আগে দেখ ও কি করে, তারপর যাবি। আমরা ওদের পিছু নিলাম। সুমাইয়া আর সাথে 2টা মেয়ে, বাকি 5 জন ছেলে। ওরা বাইরের একটা রেস্টুরেন্টে গেল। আমরা বাহির থেকে নজর রাখলাম। দেখলাম সুমাইয়া ওয়াশরুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে ফেলেছে। গায়ে একটা গেঞ্জি, এর উপর শার্ট গায়ে দেওয়া, মাঝখানের থেকে ওপরের দিকে কয়েকটা বোতাম খোলা। ইচ্ছে করছে থাপ্পড় দিয়ে সব কয়টা দাঁত ফেলে দিই। ওরা খাবারের অর্ডার করলো। দেখলাম সুমাইয়া আর ওই ছেলেটা একটা ড্রিঙ্কের মধ্যে 2 জনে খাচ্ছে। ওদের এই অবস্থা দেখে আমি আর স্থির থাকতে পারিনি। সোজা ভিতরে চলে গেলাম। গিয়েই ঠাস করে একটা চড় বসিয়ে দিলাম ছেলেটার গালে। সানি আর আয়মান দৌড়ে আমাকে গিয়ে ধরল। সুমাইয়া অগ্নি চোখে আমার দিকে তাকিয়ে রইল। সাথে সাথে সেও আমাকে একটা চড় বসিয়ে দিল। আমি বললাম, তুমি এই কাজ করতে পারলে? সুমাইয়া বলে, ওই কুত্তা, তোর সাহস কি করে হয় ওর গায়ে হাত তোলার? তোর কোনো যোগ্যতা আছে? আমি বললাম, আমার সাথে এতদিন রিলেশন করে এত স্বপ্ন দেখিয়ে অন্য একটা ছেলের সাথে এগুলো করতে লজ্জা করে না তোমার? সুমাইয়া বলে, তোর সাথে কিসের রিলেশন করব? তোর যোগ্যতা আছে আমার মতো মেয়ের সাথে রিলেশন করার? যা, নিজের মতো কাউকে খুঁজে নে। নিজেকে কখনো আয়নায় দেখেছিস? শানি বলে, দেখো সুমাইয়া, এটা কিন্তু। সুমাইয়া বলে, তুই চুপ কর চামচা কোথাকার। আমি বললাম, রিলেশন রাখবে না এটা বলে দিলেই পারতে, এত নাটক করার কি আছে? সুমাইয়া বলে, তোরে আমি অনেকভাবেই বুঝিয়েছি। তোরে বোঝানোর জন্য আমি এফবিতে ছবি দিই, তোর কল ধরি না, তোর মেসেজ সিন করি না। এরপরও যদি না বুঝিস, তোর থেকে গর্ধবার কেউ নেই। আমি বললাম, ঠিক বলেছ, আমি আসলেই গর্ধব, আসলেই বোকা, সেজন্য তোমাকে এত ভালোবেসেছিলাম। সুমাইয়া বলে, দেখ, তোর এই ন্যাকামো দেখার টাইম নেই, এখান থেকে যা, না হলে ওদেরকে দেখতেছিস, ওদেরকে দিয়ে এমন মারা মারবো এখান থেকে আর বেঁচে ফিরে যেতে পারবি না। আয়মান আমাকে একটা টান দিয়ে ওখান থেকে বাইরে নিয়ে আসে। তখন মনে হয়েছিল আমার পৃথিবীতে বেঁচে থাকার কোনো মানেই নেই। মনে মনে ঠিক করলাম সুইসাইড করে ফেলবো, এই জীবন রাখার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। সেদিন আমরা আবার ফেনীতে চলে আসি। বারবার সুমাইয়ার কথাগুলো কানে বাজতে লাগলো। কিভাবে পারলো সে এই কাজ করতে? অথচ আমাকে স্পর্শ করে কসম খেয়ে বলেছিল সেদিন কখনো ছেড়ে যাবে না। আমার মতিগতি দেখে শানি আয়মান বুঝে গেছে হয়তো আমি খারাপ কিছু করে বসবো। রাতের বেলা ওরা 2 জন আমার বাসায় আসে, তারপর আমাকে বাইরে নিয়ে যায়। সানি বলে, দেখ, তোর সাথে যেটা হয়েছে সেটা সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমাদের নেই, কিন্তু এমন কিছু করিস না যাতে পুরো লাইফ শেষ হয়ে যায়। আয়মান বলে, তোর ফ্যামিলি এখন তোর উপর নির্ভরশীল। ছোট ভাই আছে, ওর পড়ালেখার খরচ, ফ্যামিলির খরচ, তোর মা আছে। এমন কিছু করবি না যাতে করে ওদেরকেও কাঁদতে হয়। একটা মেয়ের জন্য কখনো লাইফ থেমে থাকবে না। অন্তত পরিবারের কথা ভেবে হলেও তুই স্ট্রং থাক। সানি বলে, শোন, সুমাইয়া আর কখনো তোর হবে না, এটা শিওর থাক। তুই এমন কিছু কর যাতে ওর বোনকে তুই বিয়ে করতে পারিস। ওর প্রতিশোধ ওর বোনকে বিয়ে করে নিবি। আমি বললাম, না, এটা পসিবল না। সামিয়া আমাকে ভাইয়ের মতো জানে। শানি বলে,
জানুক, সমস্যা নেই। আমি বললাম, দেখ এগুলো বলিস না, ওদের কাউকে চাই না, বাদ দে তো, ভালো লাগছে না। আয়মান বলে, আমাদের ওয়াদা কর, কোনো খারাপ কিছু করবি না। আমি বললাম, আমি আবার কি করব? শানি বলে, কি করবি জানি না, তবে কোনো খারাপ কিছু যাতে না শুনি। আমরা আমাদের কোনো বেস্ট ফ্রেন্ডকে হারাতে চাই না। ওরা আরও কিছুক্ষণ থেকে চলে গেল। আমিও বাসায় গিয়ে শুয়ে পড়লাম। কিছুতেই সুমাইয়ার কথা ভুলতে পারছি না। রাতের বেলা একটা ফেক আইডি দিয়ে ওর প্রোফাইলে গেলাম। একটা পোস্ট করেছে। পোস্ট দেখেই আমি অবাক, কারণ পোস্টটা ছিল, আজ থেকে আপদরা বিদায় হয়েছে। পোস্টটা যে আমাকে মিন করে লিখেছে সেটা আর বুঝতে বাকি রইল না। চোখের সামনে এত কিছু হয়ে গেছে, অথচ বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে। কিভাবে পারলো সে এই কাজটা করতে? এত তাড়াতাড়ি সবকিছু ওলটপালট হয়ে যাবে কখনো কল্পনাই করিনি। যে সুমাইয়া আমাকে ছাড়া কিছুই বুঝতো না, আজ সেই আমাকে বলেছে আমি আপদ। কত স্বপ্ন ছিল একসাথে বাকি জীবনটা কাটিয়ে দিব, কিন্তু ভাগ্য এতই খারাপ যে এর ধারে পানতেও আমি যেতে পারিনি। আসলে এই সত্যিকারের ভালোবাসার কোনো দাম নেই এই পৃথিবীতে। যদি অন্যদের মতো ইউজ করে ছেড়ে দিতাম তাহলে হয়তো ভালো হতো। সানি, আয়মান, সুমাইয়ার বোন সামিয়াকে সবকিছু বলেছে। সুমাইয়ার এমন আচরণ তার বোনও মেনে নিতে পারেনি। সেদিন সামিয়া আমাকে কল দিয়ে তার বোনের হয়ে সরি বলছে। যদিও মেয়েটা ছোট, কিন্তু সবকিছুই খুব সুন্দরভাবে মেনটেন করতে পারে। আমাকে মাঝে মধ্যে মেসেজ দিত, কথা হতো। এভাবে আমার দিন যাচ্ছিল। সুমাইয়ার ছবিগুলো প্রতিদিনই দেখতাম, পুরনো মেসেজগুলো পড়তাম, ওর পছন্দের জায়গায় গিয়ে বসে থাকতাম। যদিও সে আমার কথা আর মনে রাখেনি, কিন্তু আমি তাকে ভুলতে পারিনি। এত কিছুর পরও ওর জন্য সামান্য ঘৃণা আমার মনে আসেনি। আগের মতোই ভালোবাসি ওরে। প্রায় 6 মাস পর সুমাইয়া বাড়িতে এসেছে। আসার আগের দিন রাতে সামিয়া আমাকে কল দিয়ে বলেছে যে কালকে ওর বোন আসবে। এটাও বলেছে আমাকে যেতে, সবকিছু আবার আগের মতো করবে। আমি কিচ্ছু বলিনি। সানিকে কল দিলাম। আমি বললাম, কই তুই? সে বলে, টিউশনিতে আছি। আমি বললাম, আচ্ছা, শেষ করে দিঘির পাড়ে আয়। সানি বলে, ওকে। আয়মান তোর সাথে আছে? আমি বললাম, না। সানি বলে, আচ্ছা, কল দে ওরে। দিচ্ছি। এরপর আয়মানকে কল দিলাম। সে আসলো। এর কিছুক্ষণ পর সানিও আসলো। সানি বলে, কিরে, কি হয়েছে? আমি বললাম, আজকে সুমাইয়া আসছে। আয়মান বলে, কখন? সকালে। তোরে কে বলেছে? সানি বলে। আমি বললাম, কালকে রাতে সামিয়া কল দিয়েছিল, সে বলেছে। আবার এটাও বলেছে আমাকে যেতে, সব ঠিকঠাক করে দিবে। সানি বলে, তোর মাথা ঠিক আছে? এটা জীবনেও পসিবল না। আয়মান বলে, দেখ, সে তোকে যেই পরিমাণ অপমান করেছে, তার উপর অন্য ছেলের সাথে রিলেশন, এতদিনে হয়তো তারা আরও গভীরে চলে গেছে। তোর যাওয়া মোটেও ঠিক হবে না। আমি বললাম, হয়তো সেদিন রেগে গিয়ে এগুলো বলেছে, মন থেকে নাও তো বলতে পারে। সানি বলে, দেখ ভাই, তুই এখনো ভুলতে পারিস নাই, তাই এগুলো বলছিস, কিন্তু আসল কথা হচ্ছে সে তোকে চায় না। এখন তুই ওর সামনে গেলে নিজেকে আরও ছোট মনে হবে, ওর প্রতি আবারও দুর্বলতা কাজ করবে। নিজে নিজের মতো থাক, এই কাজ আর করিস না। এভাবে আরও কিছুক্ষণ ওরা আমাকে বিভিন্ন যুক্তি দিল, কিন্তু আমার মন কিছুতেই মানছে না। পরে চিন্তা করলাম, দূর থেকে একবার দেখেই নি, সামনে যাব না। ভাবছিলাম সেদিন রাতে ওদের বাড়ির সামনে যাব, ওখানে গিয়ে হয়তো দেখব, কিন্তু সেটা আর হলো না। বিকেলবেলা আমি আম্মুর জন্য মেডিসিন নিয়ে বাড়িতে যাচ্ছি, এমন সময় দেখলাম সুমাইয়া আর ওর বোন কয়েকটা কাজিন মিলে রাস্তায় হাঁটছে আর ছবি তুলছে। দুজনেই মুখোমুখি হয়ে গেলাম। প্রথমে ভাবছি ও হয়তো কিছু বলবে, কিন্তু না, কিছু বলেনি। বোনের হাত ধরে চলে গেল। আমি ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। মানুষ কিভাবে এতটা পাষাণ হতে পারে, তাও ভালোবাসার মানুষের সাথে? সামিয়া কয়েকবার আমার দিকে তাকিয়েছিল, হয়তো সেও ভাবেনি সুমাইয়া এমন কিছু করবে। আগে থেকে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, আরো সুন্দর, স্মার্ট হয়ে গেছে। সে সত্যি বলেছে, আমার কোনো যোগ্যতাই নেই ওর সাথে রিলেশন করার। তারপর থেকে 2 থেকে 3 দিন আর বাড়ি থেকে বের হইনি, কারণ হয়তো তার সাথে আবার দেখা হয়ে যেতে পারে। ওর সাথে আবার দেখা হলে আমার মৃত্যু ছাড়া আর কোনো অপশান থাকবে না। ফেক আইডি দিয়ে ওর প্রোফাইলে গেলাম,
দেখলাম প্রায় প্রতিদিনই ছবি আপলোড সহ সব রকমের পোস্ট সে আপলোড করেছে, অথচ আগে ইসলামী পোস্ট ছাড়া কিছুই দিত না। সুমাইয়া কিছুদিন বাড়িতে থেকে আবার চলে যায়। সব কিছুই আগের মতো চলতেছে, কিন্তু আমি ওরে ভুলতে পারিনি। এভাবে দিনে গিয়ে রাত আসে। 1 মাস থেকে 2 মাস করে প্রায় বছর হয়ে গেল। তার সাথে আমার আর কোনো যোগাযোগ নেই। সবকিছু ঠিক থাকলেও 1 সেকেন্ডের জন্য আমি ওরে ভুলতে পারিনি। এর কিছুদিন পর সুমাইয়ার বাবাকে তার কোনো আত্মীয় ফোন করে সুমাইয়ার ব্যাপারে সব বলে দেয়। সে সারাদিন আড্ডা নিয়ে বিভিন্ন হোটেলে রেস্টুরেন্টে ঘুরে বেড়ানো, পড়ালেখার নাম করে ছেলেদের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, এই সব কিছুই ওর বাবাকে বলে দেয়। ওর বাবা ওর জন্য ছেলে খুঁজতে শুরু করে। আমি ভাবছিলাম প্রথমে ওর বাবাকে ওর বিয়ের প্রস্তাব দেব, কিন্তু সেই সাহস আমার ছিল না। কারণ প্রথমত আমার বাবা ছিল না, টিউশনির টাকায় সংসার চলে। তখন মাত্র অনার্স 2nd ইয়ারে পড়তাম। এখনো অনেক কিছুই করার বাকি রয়েছে। তাছাড়া ওদের ফ্যামিলি ছিল আমাদের থেকে অনেক ধনী। তার বাবা জীবনেও রাজি হবে না, আর হলেও সে আমাকে চাইবে না। এর কিছুদিন পরেই সুমাইয়ার বিয়ে ঠিক করে ফেললো ওর বাবা। আমার পুরো শরীর কাঁপতে শুরু করলো। চোখের সামনে প্রিয় মানুষটার বিয়ে দেখব, তাও অন্য কারোর সাথে। ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারছিলাম না। তাই সিদ্ধান্ত নিলাম ওর বিয়ে হয়ে যাওয়া পর্যন্ত বাড়ির বাইরে চলে যাব। তাকে এক প্রকার জোর করা হচ্ছে বিয়ের জন্য। সে কিছুতেই রাজি হচ্ছে না। ওর বাবা এতই রেগে গিয়েছে যে ওর পড়ালেখা অফ করে দিয়েছে। গায়ে হলুদের দিন আমি আমার আন্টিদের বাড়িতে চলে গেলাম। যদি সে রাজি থাকতো হয়তো তারে নিয়ে চলে যাইতাম, কিন্তু সে তো আমার কথাই শুনতে পারে না। আমি আমার আন্টিদের বাড়িতে চলে গেলাম। এদিকে বিয়ের অনুষ্ঠান চলতেছে। আমি অনেকগুলো ঘুমের ঔষধ খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে দেখি শানি আয়মান অনেক কল দিয়েছে। আমি কল ব্যাক দিলাম। কি রে, এত কল দিলি, কিছু হয়েছে? শানি বলল, সুমাইয়া কি তোর সাথে? আমি বললাম, আজব, আমার সাথে হবে কেন, ওর না বিয়ে। শানি বলে, ও বাড়ি থেকে পালিয়েছে, সবাই ভাবছে তুই নিয়ে গেছিস ওরে। আমি বললাম, পালিয়েছে মানে? শানি বলে, গতকাল রাতে পালিয়ে গেছে। তুই তাড়াতাড়ি বাড়িতে আয়, নইলে ওর বাবা তোর ফ্যামিলিকে আক্রমণ করে বসে থাকবে। আমার পৃথিবীটা ঘুরতেছে। তাড়াতাড়ি করে আবার বাড়ির দিকে রওনা দিলাম। যাওয়ার পর দেখি সুমাইয়ার বাবা আমার ছোট ভাইকে বসিয়ে রেখেছে। যতক্ষণ আমি যাব না ওকে ছেড়ে দিবে না। আমি ওনার সামনে গেলাম। সাথে সাথেই উনি আমার কলার চেপে ধরলেন। সানি আর আয়মান একরকম ধাক্কা দিয়েই ওনারে ফেলে দিল। আমি পুরো বিষয়টা ওনাদের বুঝিয়ে বললাম, কিন্তু ওনারা মনে করেছে আমি সুমাইয়াকে কোথাও নিয়ে গিয়ে লুকিয়ে রেখেছি। সামিয়া বুদ্ধি করে সুমাইয়ার ঢাকার একটা ফ্রেন্ডকে কল দিল। তারপর জানতে পারলো ওই ছেলেটার সাথে পালিয়ে গেছে, এখন ঢাকাতেই আছে। কথাটা শুনে আমার বুকের মধ্যে একটা ব্যথা অনুভব হলো। এত ভালোবাসলাম আর সে অন্য কারোর সাথে চলে গেছে। একবারও আমার কথা ভাবলো না। সেদিন ছেলেপক্ষের লোকজন এসে সুমাইয়ার বাবাকে অনেক অপমান করলো। এলাকার লোকজন বলতে লাগলো, আরও পড়াও মেয়েকে ঢাকাতে, ডাক্তার বানাবে, আমার মাথা বানাবে। দিল তো এখন মুখের মধ্যে চুলকানি মাখিয়ে। এভাবে কয়েকজন এক একটা কথা বলতে লাগলো। সুমাইয়ার বাবা রোবটের মতো দাঁড়িয়ে সবার সব কথা হজম করলেন। আমার নিজের কাছেও কথাগুলো শুনতে খারাপ লাগছে। আমি আমার ভাইকে নিয়ে বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পর দেখি আম্মু আগে থেকে পায়চারি করছে। আমাদের দেখে দৌড়ে আসলেন। রাতের বেলা খাওয়ার সময় আম্মু বলল, তোর সাথে আমার কথা আছে। আমি বললাম, কি কথা বলো? আম্মু বলে, তুই আমার মাথা ছুঁয়ে ওয়াদা কর। আমি বললাম, আরে কি হয়েছে সেটা তো বলো। সে বলে, আজ থেকে তুই ওই মেয়ের কথা আর মনে রাখবি না, যদিও সে আসে কখনো ফিরিয়ে নিবি না। ওই মেয়ের জন্য আজ তোর মৃত বাবাকে গালি শুনতে হয়েছে। আমি কি বলবো বুঝতে পারছি না। খাওয়া ছেড়ে উঠে চলে গেলাম। কিছুক্ষণ বাইরে থেকে বাড়িতে চলে আসলাম। সকালবেলা মানুষের চিল্লা চিল্লিতে ঘুম ভাঙল। বাইরে গিয়ে আসলাম। ভাইকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? উনি যেটা বলেছে সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সুমাইয়ার বাবা নাকি মারা গেছে, ঘুমের মধ্যেই মারা গেছে।
তাড়াতাড়ি ওদের বাড়ির দিকে দৌড় দিলাম। গিয়ে দেখি আসলেই ওর বাবা মারা গিয়েছে। ওর মা আর বোনের কান্নাকাটিতে বাড়ির অবস্থা খুবই খারাপ। চারপাশ থেকে লোকজন আসতে শুরু করলো। ওর বাবা প্রভাবশালী ছিল, অনেক পরিচিত লোকজন ছিল। এক এক করে আত্মীয় স্বজন সবাই আসলো। দুপুরের নামাজের পরেই ওনার কাফন সম্পূর্ণ হলো। মাটি দিয়ে যে যার মতো চলে গেল। আমরাও চলে আসলাম। একটা মানুষ কতটা খারাপ হলে এই কাজ করে? আমার কথা বাদই দিলাম, আমার সাথে তো রিলেশন ছিল, কিন্তু যে বাপ মা এত কষ্ট করে বড় করেছে, মানুষ করেছে, পড়ালেখা করিয়েছে, তাদের কথা একবারও চিন্তা করলো না। স্বার্থপরের মতো এভাবে চলে গেল। ওর প্রতি এখন ভালোবাসা না, ঘৃণা জন্ম নিচ্ছে। এভাবে কিছুদিন গেল। সুমাইয়ার আর কোনো খবর নেই, কিন্তু ওরে এখনো ভুলতে পারিনি। যখন একা থাকি ওর কথাই মনে হতো। এইভাবে দিন গিয়ে বছর। স্বামীর সাথে মাঝে মধ্যে আমার কথা হতো। সুমাইয়ার মাও নাকি অসুস্থ। ওর বাবার কথা চিন্তা করে কান্না করে। আমি মাঝে মধ্যে ওদের বাড়িতে যাইতাম। প্রায় 4 বছর পর আমি থানায় বসে বসে কয়েকটা ফাইল দেখছি। ও, আপনাদের তো বলাই হয়নি, আমি অনার্স কমপ্লিট করার পর পুলিশে জয়েন করি। এসআই হিসেবে ভালো একটা সুনামও পাই। এর মাঝে অনেক কিছুই হয়ে যায়। আমার ছোট ভাই স্কলারশিপ পেয়ে অস্ট্রেলিয়া চলে যায়। আম্মু আমাদের ছেড়ে চলে যায় এই পৃথিবী ছেড়ে। সব কিছুই আছে আজকে আমাদের শুধু সুখটা দেখানোর জন্য আম্মু আর আব্বু নেই। আমি সামিয়াকে বিয়ে করি, মানে সুমাইয়ার ছোট বোনকে। ওর মায়ের ইচ্ছেতেই সামিয়াকে বিয়ে করি। চাকরির সুবাদে আমি আর সামিয়া ঢাকাতেই থাকি। ছোট্ট একটা ফ্যামিলি। সামিয়ার আম্মু মানে আমার শাশুড়ি, উনিও আমাদের সাথে থাকতেন, কিন্তু উনিও চলে যান আমাদের ছেড়ে। ক্যান্সারের কাছে হার মেনে নেয়। যাই হোক, আসল কথায় আসি। আমি অফিসে বসে বসে একটা ফাইল দেখতেছি। এমন সময় আসিফ একটা ফাইল নিয়ে আসে। আসিফ বলে, স্যার, জরুরি একটা কেস আছে। আমি বললাম, কি? সে বলে, স্যার, একটা খুন হয়েছে, আমাদের এখনই যেতে হবে। আমি বললাম, কোথায়, কিভাবে? আসিফ বলে, স্যার, মিরপুরে 7-এ। তাড়াতাড়ি করে গাড়ি বের করে ওখানে গেলাম। আগে থেকেই কয়েকজন পুলিশ ওখানে তল্লাশি চালাচ্ছে। আমি যাওয়ার পর একজন এসে আমাকে পুরো ঘটনা বর্ণনা করলো। সংসারে অশান্তিকে কেন্দ্র করে বউয়ের হাতে জামাই খুন। ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর গলা কেটে দেয়। শুনেই আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়। এরকম বউ হয় নাকি? আমি বললাম, আসামিকে গ্রেপ্তার করা হয়েছে? কনস্টেবল বলল, জি স্যার, জেলে পাঠিয়ে দিয়েছে। যেহেতু আপনার এরিয়ার এই ঘটনা হয়েছে, সব যোগ জিজ্ঞেস আপনি করতে পারেন। আমি সেখানে আরও কিছুক্ষণ ঘুরিয়ে ফিরিয়ে দেখলাম। ছেলেটাকে কেমন চেনা জানা মনে হচ্ছে। মনে হয় কোথাও দেখেছি, তবে মনে করতে পারছি না। যাই হোক, আমি থানায় চলে গেলাম। ভিতরে গেলাম, দেখলাম মেয়েটা উল্টো দিকে জড়সড় হয়ে বসে আছে। কাপড়ের মধ্যে রক্ত লেগে লাল হয়ে আছে। আমি যাওয়ার পর কাশি দিলাম, কিন্তু ফিরল না। তারপর ডাক দিলাম, উনি পিছনে তাকালো, আর তাকাতেই আমার চোখ কপালে উঠে গেল। কারণ মেয়েটা আর কেউ নয়, সুমাইয়া। ও এই কাজ করবে আমি ভাবতেও পারিনি। ওরে দেখে আমার মুখ বন্ধ হয়ে গেল। কি বলবো সেটাই বুঝছি না। তারপর সুমাইয়া বলল, জুয়েল, তুমি? আমি বললাম, এক্সকিউজ মি, নাম ডাকার অধিকার কে দিয়েছে? কল মি স্যার। সুমাইয়া দৌড়ে এসে আমার পা ধরে ফেলল। জুয়েল, আমাকে বাঁচাও, আমি এই কাজ করিনি, প্লিজ আমাকে বাঁচাও, সে নিজেই এই কাজ করেছে। আমি বললাম, আজব, নিজে নিজে কেউ গলা কাটতে পারে নাকি? সুমাইয়া বলে, ওর অনেক গার্লফ্রেন্ড ছিল, ওদের মধ্যে কেউ একজন এই কাজ করেছে, প্লিজ তুমি আমাকে বাঁচাও। আমি বললাম, দেখেন, এইসব বলে লাভ হবে না। আপনি যদি সত্যিটা বলেন তাহলে আপনার শাস্তি কমানোর জন্য আমি সুপারিশ করতে পারবো। কেন মেরেছেন? সুমাইয়া বলে, শান্তির জন্য। আমি বললাম, মানে? এই শান্তির জন্য ভালোবাসাকে ছেড়ে দিলেন, নিজের বাবা মাকে ছেড়ে দিলেন। বাবা মারা গেল, একবার খবরও নিলেন না। মা মারা গেল, তাও খবর নিলেন না। সব শান্তি তো আপনার লাইফে ছিল। টাকা পয়সা, ধন দৌলত সব কিছুই তো ছিল, তাহলে ছেড়ে দিলেন কেন? সুমাইয়া বলল, ভালোবাসা। সব ছিল, কিন্তু ভালোবাসা ছিল না।
যে ভালোবাসা আমি তোমার কাছে পেয়েছি সেটা ও আমাকে দিতে পারেনি। সে শারীরিকভাবেও দুর্বল ছিল। আজকে এত বছর আমাদের কোনো সন্তান হয়নি। পরে জানতে পারলাম আমার বাইরেও সে অনেকগুলো মেয়ের সাথে খারাপ কাজ করে বেড়াতো। অনেক বুঝিয়েছি কিন্তু সে বুঝতে চায়নি। দিনের পর দিন আমাকে ইগনোর করেই গেছে। আমি বললাম, তার জন্য আইন ছিল, এই কাজ করার কি দরকার? সুমাইয়া বলে, আইন তো আর ভালোবাসা ফিরিয়ে দিতে পারবে না। আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি সুমাইয়া? আমি আবার তোমার কাছে ফিরতে চাই, তোমার লাইফে ফিরতে চাই। আমি বললাম, আপনি মানসিকভাবে অসুস্থ, আগে আপনার ডাক্তার দেখানো হবে, তারপর আপনাকে কোর্টে চালান করা হবে। আমি এ কথা বলে চলে আসলাম। বাইরে থেকে আসিফ সব শুনল, যদিও আমাকে কিছু জিজ্ঞেস করেনি। আমি ওরে দিয়ে সুমাইয়াকে কোর্টে পাঠানোর জন্য সব ব্যবস্থা করলাম। পরের দিন সকালে সুমাইয়াকে আদালতে পাঠানো হলো। প্রথম দিন যোগ জিজ্ঞেস করলো, সব কিছুতেই সে অপরাধী প্রমাণিত হলো। শরীর খারাপ থাকায় সেদিন কোর্ট স্থগিত রাখা হলো। রাতের বেলা আমি বাসায় গেলাম। প্রথমে ভাবছিলাম সামিয়াকে কিছু শোনাবো না, পরে ওরে সব কিছু বললাম। কিছু সময়ের জন্য সে স্তব্ধ হয়ে যায়। হওয়ারই কথা, যতই হোক বোন তো। কিছু না বলে চুপচাপ সে রান্নাঘরে চলে যায়। খাওয়ার সময় আমার পাশে এসে দাঁড়ায়। আমি বললাম, কিছু বলবে? সামিয়া বলে, আপু এখন কেমন আছে? আছে, তবে বেশি ভালো না। তার ব্যবহার সাইকো প্রকৃতির হয়ে গেছে, শরীরও ভেঙে গেছে। সামিয়া বলে, আমার একটা অনুরোধ রাখবেন? কি? সে বলে, যতদিন আপুকে শাস্তি দিচ্ছে না ততদিন আমাদের বাসায় নিয়ে আসুক। আজকে কত বছর দেখি না, এটা পসিবল না। সে এখন থানায় থাকবে। দেখেন না কোনো একটা বাহানা দিয়ে যদি নিয়ে আসা যায়। আচ্ছা দেখি। আপুকে নির্দোষ প্রমাণ করা যায় না? সামিয়া বলল। আমি বললাম, তুমি পাগল হয়েছ? সবাই জানে সে এই কাজ করেছে, নির্দোষ জীবনেও সম্ভব না। সামিয়া কিছু না বলে চলে গেল। চোখের সামনে ওর আগের ঘটনাগুলো ভাসতে শুরু করলো। কি থেকে কি হয়ে গেল। পরের দিন আমি অফিসে যাই। স্যারের সাথে কথা বলে সুমাইয়াকে আমাদের বাসায় নিয়ে যাওয়ার কথা বলি। প্রথমে স্যার রাজি হয়নি, পরে ওর শারীরিক অবস্থা দেখে হ্যাঁ করলো। আমি সুমাইয়াকে কয়েকজন মহিলা কনস্টেবল দিয়ে আমাদের বাসায় পাঠিয়ে দিই। বাসা থেকে এসে সুমাইয়া ওর মামলার হাজিরা দিয়ে যায়। আমি খুব একটা বাসায় যাই না এখন, কারণ সুমাইয়ার সাথে এক ছাদের নিচে কেমন যেন অস্বস্তি লাগে। সুমাইয়া প্রায় আমাকে বলতো, তুমি যখন আমার হওনি অন্য কাউকেও হতে দিব না। আমি হেসে উড়িয়ে দিতাম, কারণ আমার লাইফে যে আছে সে তারই বোন। এভাবে কিছুদিন চলে যায়। সেদিন আমার রাতে ডিউটি ছিল। সকালবেলা একটা কনস্টেবল এসে আমাকে একটা চিঠি দেয়। প্রিয়, যখন তুমি আমাকে ভালোবেসেছিলে আমি বুঝতে পারিনি তোমায়। চলে গেছিলাম সুখের ঠিকানায়। ভেবেছিলাম সে তোমার থেকে আমাকে বেশি সুখে রাখবে, কিন্তু না, বরং সে আমাকে ইউজ করেছে। শুধু সে নয়, বিয়ের পর সে তার বন্ধুদের দিয়ে আমাকে ইউজ করাতো, দিনের পর দিন অত্যাচার করত। তার অত্যাচারে আমি যখন আবার চলে যাব ভেবেছিলাম, তখন বাড়িতে খবর নিয়ে জানতে পারলাম আমি চলে আসার দিনই বাবা মারা গেছে। তুমি সামিয়াকে বিয়ে করে ফেলেছ। যে বুকে আমি থাকার কথা সে বুকে অন্য কেউ। ভাবতেও আমার শরীর কাঁপত। আম্মুও চলে যায়, মাপ চাওয়ার সুযোগ পায়নি। তারপর থেকে আমার টার্গেট তুমি। আমি রায়হানকে অনেক আগেই মেরে ফেলতাম, কিন্তু সুযোগের অপেক্ষায় ছিলাম। যখন শুনলাম তুমি এই থানায় আছো, তখন এই কাজ করে ফেললাম। ওরে হত্যা করলাম, কারণ আমি জানি তখনই তোমার সাথে আমার দেখা হবে। এক এক করে যতজন তোমার আর আমার লাইফে আছে সবাইকে আমি শেষ করে দেব। তোমার লাইফে অন্য কেউ আমি ভাবতেও পারবো না। সেই জন্য আমি আমার বোনকেও ছাড়ছি না। ওরেও আব্বু আম্মুর কাছে পাঠিয়ে দিব। চিঠিটা পড়ে আমার হাত পা কাঁপতে লাগলো। আমি বাসার দিকে দৌড় দিলাম। গিয়ে অবাক হয়ে গেলাম, কারণ ওখানে আগে থেকেই পুলিশের গাড়ি আর একটা অ্যাম্বুলেন্স আছে। সাদা একটা কাপড়ে কেউ একজনকে মুড়িয়ে অ্যাম্বুলেন্সে ঢোকানো হচ্ছে। বুঝতে বাকি রইল না যে এটা সামিয়া। একটু পর সুমাইয়াকে কয়েকজন মহিলা কনস্টেবল ধরে গাড়িতে তুলতেছে। সে আমার দিকে তাকিয়ে একটা অট্ট হাসি দিল। আসিফ আমার কাছে আসলো। স্যার। আমি বললাম, চিঠিটা তুমি আগে পড়েছ? আসিফ বলল, না স্যার।
আমি সোজা আপনার কাছেই পাঠিয়ে দিয়েছি। আমি বললাম, তাহলে এখানে পুলিশ আর অ্যাম্বুলেন্স লাগবে তুমি কেমনে জানো? আসিফ কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সামিয়ার লাশ হাসপাতাল থেকে কাফন পরিয়ে নিয়ে আসা হলো। আমি রোবটের মতোই দাঁড়িয়ে রইলাম। সামিয়াকে কবর দিয়ে মনে হচ্ছে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট ব্যক্তিটা আমি। কয়েকদিন পরে সুমাইয়াকে আদালতে পাঠানো হলো। তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। খুশি হব নাকি কাঁদবো সেটাই বুঝছি না। সামিয়ার কবরের পাশে গিয়ে বসে রইলাম। অফিস থেকে আমাকে কিছুদিনের জন্য ছুটি দেয়া হলো। সকালে ফজরের নামাজের পর আসিফ কল দিল, সুমাইয়া নাকি আত্মহত্যা করেছে। তাড়াতাড়ি করে অফিসে গেলাম। হ্যাঁ, আসলেই নিজের কাপড় পাচিয়ে আত্মহত্যা করেছে। স্থির দাঁড়িয়ে রইলাম। মনে হচ্ছে একটা অজানা ঝড় এসে পুরো জীবনটা এলোমেলো করে দিল। ওরে মর্গে পাঠানো হলো। পোস্টমর্টম শেষ করার পর স্যারকে বলে ওরে সামিয়ার পাশে দাফন করা হলো। এখন রাত প্রায় 9টা। আমি দাঁড়িয়ে আছি ওদের দুই বোনের কবরের পাশে। জীবনে চেয়েছিলাম খুব সুন্দরভাবে বাঁচতে, কিন্তু বিধাতা আমাকে কপালে ভালো থাকা লিখে রাখেনি। সুমাইয়ার চলে যাওয়ার পর সামিয়াই আমার সব ছিল। এত ভালোবেসে আমায় যেখানে সুমাইয়ার কথা আমার মনেও পড়তো না, তাকেও চলে যেতে হলো। বাবা চলে যাওয়ার পর মাও একা রেখে চলে গেল। যাকে ঘিরে বাঁচতে চেয়েছিলাম সেও চলে গেল। সুমাইয়াকে কবর থেকে তুলে একটা কথা বলতে ইচ্ছে করছে। গায়ের রং সুন্দর হলে মানুষ সুন্দর হয় না। অনেক টাকা থাকলে মানুষ সুখী হয় না। হয়তো আমি কালো ছিলাম, গরিব ছিলাম, কিন্তু আমারও সুন্দর একটা মন ছিল। ওর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান সবই ছিল। শুধু সেই ছিল না। টাকা থাকলেই সব সুখ পাওয়া যায় না। সুখ পেতে হলে মন লাগে, ভালোবাসা লাগে। জীবনের জন্য একা করে সবাইকে নিয়েই সে চলে গেছে। আসলেই সে ঠিক বলেছে। আমার লাইফে অন্য কাউকেই সে কখনো সহ্য করতে পারবে না। সেজন্য নিজের বোনকেও ছাড়েনি। এই মিথ্যে অভিনয়ের পৃথিবীতে আর কাউকে নিয়ে বাঁচতে চাই না। চাই না কারো লাইফে জড়াতে। বাকিটা জীবন না হয় একাই কাটিয়ে দিব ওদের কথা স্মরণ করে। থাকুক না কিছু ভালোবাসা অসমাপ্ত হয়ে, কিছু ভালোবাসা অবহেলিত হয়ে। আমি তো জানি আমি কেমন ভালোবেসেছিলাম সারা জীবন। না হয় ওভাবেই বেঁচে যাব।